আবার স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। এক দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে শুরু হলো দেশের প্রথম G2G ভিত্তিক চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চলের নির্মাণ কাজ। চট্টগ্রামের আনোয়ারায় জমকালো অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, এই মহাপরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হলে $1 বিলিয়ন বেশি বৈদেশিক বিনিয়োগ আসবে। শাহাদাত হোসেনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সাদাত হাবিবি সেতু। চট্টগ্রাম বন্দর, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর আর কর্ণফুলী টানেলের দক্ষিণ পাশে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বেলচূড়ার পূর্ব তীরে প্রায় ৮০০ একর জুড়ে বিস্তৃত বিশাল এলাকায় হবে চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চল। এই অর্থনৈতিক অঞ্চলটি ভবিষ্যতের হাব হতে পারে। ২০১৬ সালে বাংলাদেশে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফরে এই প্রকল্পের উদ্যোগ নেওয়া হলেও প্রকল্প শুরু হতেই সময় লাগলো প্রায় ১ দশক। দেশের অন্যতম প্রধান লজিস্টিক ও ম্যানুফ্যাকচারিং হাব হওয়ার কৌশলগত ভৌগোলিক অবস্থানে থাকা এই প্রকল্পের মোট ব্যয় ৪,১৮৯ কোটি টাকা। থাকছে সহজ শর্তে ২,৪৬৭ কোটি টাকার চীনা ঋণ। প্রথম ৩ বছরের মধ্যেই ৬০% প্লট কারখানা স্থাপনের জন্য প্রস্তুত করা হবে, যেখানে থাকবে অত্যাধুনিক সড়ক, সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট বা সিইটিপি এবং নিজস্ব মাল্টিপারপাস জেটি সুবিধা। সোমবার চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশনের সাথে ডেভেলপার চুক্তি ও ওয়ান স্টপ সার্ভিস চালুর মাধ্যমে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও চীনা রাষ্ট্রদূত ওয়াও ওয়ান সহ উচ্চপদস্থ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। Today's groundbreaking is not just the start of construction. It is the founding of lasting economic bridge between Bangladesh and China. অবশ্যই আনোয়ারা এবং চট্টগ্রামের লোকজনদের এখানে কর্মসংস্থান অগ্রাধিকার ভিত্তিতে হবে বলে আশা করি। অর্থমন্ত্রী দাবি, ইতিমধ্যেই ৩০টির বেশি চীনা কোম্পানি এই জোনে বিনিয়োগের জন্য চুক্তি সই করেছে। এখানে উন্নত টেক্সটাইল, জীবন রক্ষাকারী ওষুধ, লাইট ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশন টেকনোলজির মতো উচ্চ প্রযুক্তির রপ্তানিমুখী শিল্প গড়ে উঠবে। এর ফলে যে এখানে বিশাল কর্মসংস্থান হতে যাচ্ছে এই এলাকায়, ১ লক্ষ লোক চাকরি করবে, এটা তো বড় কথা না। এর সাথে সাথে এই অঞ্চলের অর্থনীতিতে যে প্রাণ চাঞ্চল্যতা আসবে, এখানে সাপ্লাইয়ার আসবে, সাপ্লাই চেনের ইমপ্রুভমেন্ট হবে। নদী, টানেল এবং সমুদ্র বন্দর তিনটিরই চমৎকার সংযোগ থাকায় ২০৩১ সালে ডিসেম্বরের মধ্যে প্রকল্পটির পূর্ণাঙ্গ বাস্তবায়ন বাংলাদেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা। চলতি বছরের প্রথমার্ধে চীনের বড় বড় শিল্প প্রতিষ্ঠানের সামগ্রিক মুনাফা বাড়লেও একক মাস হিসেবে জুনে এসে কমেছে প্রবৃদ্ধির গতি। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী বছরের প্রথম ৬ মাসে দেশটির শিল্প খাতে মুনাফা ছিল ১৮.৭%। তবে মে মাসের তুলনায় গেল জুনে প্রবৃদ্ধি গতি কমেছে প্রায় ৬%। সাদাত হাবিবি সেতুর আরও একটি রিপোর্ট। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের শিল্প খাতে দেখা যাচ্ছে এক মিশ্র প্রবণতা। বছরের প্রথম ৬ মাসে বড় শিল্প প্রতিষ্ঠানগুলোর পকেটে ভারী মুনাফা এলেও শেষ মাসে এসে কিছুটা কমেছে সেই গতি। এ কারণেই কিছুটা চিন্তার রেখা একক মাসের পরিসংখ্যানে। গেল মে মাসে যেখানে মুনাফার প্রবৃদ্ধি ছিল ২১.১%, সেখানে জুনে তা নেমে এসেছে ১৫.১%। অর্থাৎ ১ মাসের ব্যবধানে মুনাফার গতি কমেছে ৬%। এর কারণ মূলত অভ্যন্তরীণ বাজার, দেশের ভিতরে আবাসন খাতে দীর্ঘমেয়াদী সংকট এবং গাড়ির বিক্রির মন্দা। এসব কারণেই মূলত জুন মাসে এসে প্রবৃদ্ধির গতি কিছুটা কমে গেছে। তবে চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন এই প্রথমার্ধে সামগ্রিকভাবে শিল্প মুনাফা আগের বছরের একই সময়ের চাইতে বেড়েছে ১৮.৭%। বিশ্লেষকরা বলছেন, গতি কমলেও এই প্রবৃদ্ধির ইতিবাচক ধারা অবশ্য দেশটির জন্য স্বস্তির। তবে অভ্যন্তরীণ বাজারের গতি ফেরাতে বেইজিংকে আরও বড় নীতিগত সহায়তা দিতে হবে বলে মনে করছেন তারা। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো এনবিএস এর তথ্য, ২০২৬ সালের প্রথমার্ধে দেশটির প্রধান শিল্প প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত মুনাফার পরিমাণ ৩.৯৫ ট্রিলিয়ন ইউএন ছাড়িয়েছে, যা প্রধানত চিপ ও ইলেকট্রনিক খাতের বিশাল প্রবৃদ্ধি দ্বারা পরিচালিত। চীনে জাহাজ নির্মাণ শিল্প বেড়েছে প্রায় ৫০%-এর বেশি। এআই সংক্রান্ত খাতের রেকর্ড মুনাফা হলেও আবাসন খাতের সংকট এবং দুর্বল অভ্যন্তরীণ চাহিদার কারণে লোহা ও ইস্পাত শিল্প সহ ঐতিহ্যবাহী খাতগুলো লোকসানের মুখে পড়ছে। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।
অতীতের দুর্বল নেতৃত্বের কারণে দেশের আবাসন খাতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা হয়নি বলে আক্ষেপ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবের। গ্রীষ্মকালীন মেলার সামনে রেখে গ্রাহক ও খাত সংশ্লিষ্টদের সমন্বয়ে আবাসন ব্যবস্থাকে ঢেলে সাজানোর সুযোগ এসেছে বলেও মনে করছে সংগঠনটির তরুণ নেতৃত্ব। রিহ্যাবের স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার প্রথম সভার বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। দেশের আবাসন খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা সামনে রেখেই হাল ধরেছে নতুন নেতৃত্ব। সংগঠন গুছিয়ে মাস তিনেকের মাথায় গঠন করা হয়েছে রিহ্যাব স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়া। চেয়ারম্যান হিসেবে যে কমিটির নেতৃত্ব দিচ্ছেন টেরানোভা ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাসনোভা মাহবুব সালাম। প্রায় 10 বছর পর রিহ্যাবের 4 দিনব্যাপী গ্রীষ্মকালীন মেলা বসতে যাচ্ছে আসছে 12 থেকে 15 আগস্ট। গ্রাহক বান্ধব এই মেলা বিপর্যস্ত আবাসন ব্যবস্থায় আবারও গতি আনবে বলে মনে করেন রিহ্যাব পরিচালক। আমি 2 বছর একটা গাইডলাইন দিয়েছি কিভাবে আমরা এই মিডিয়ার মাধ্যমে আমাদের রিহ্যাব এবং রিয়েল এস্টেটটাকে মানুষের কাছে পজিটিভ ওয়েতে উপস্থাপন করতে পারি। তো সেটা আমি দিয়েছি আজকে। তারা অনেক পজিটিভ, আলহামদুলিল্লাহ। প্রতিটা এজেন্ডা নিয়ে তারা খুবই আশাবাদী যে ভালো কিছু কাজ করতে পারবো আমরা। রিয়েল এস্টেট হাউজিংয়ের যে ফেসবুক পেজ আছে সেখানে আমরা আরও ইউটিউব যোগ দিচ্ছি, দেন লিঙ্কডইন, টুইটার, হোয়াটসঅ্যাপ চ্যানেল, এগুলো আমি প্রস্তাব করেছি আজকে। তো এগুলো নিয়ে ইনশাল্লাহ সামনে কাজ করব। রিহ্যাবের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বিভ্রান্তি দূর করে আবারও এই খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা তুলে ধরবে পর্ষদ। আমাদের সামার ফেয়ার হচ্ছে অগাস্টের 12 থেকে অগাস্টের 15 তারিখ পর্যন্ত। তো সেখানে আমরা অনেক কিছু আয়োজন করা হয়েছে, ওয়ার্কশপও থাকবে, এবং যেহেতু অনেক দিন ধরে আমাদের একটা মানে ফ্ল্যাট কেনাবেচা একটু বন্ধ, তো সেই কারণেই উদ্যোগটা দেওয়া। আর সামার ফেয়ারটা অলমোস্ট 10 ইয়ার্স পর এবার হতে যাচ্ছে। তো ইটস চ্যালেঞ্জিং, এবং সাথে সাথে যেহেতু মিডিয়া সাপোর্ট যদি থাকে এটা অনেকটাই আমাদের জন্য মানে সুবিধা হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করছি। আবাসন খাতকে শক্তিশালী করতে রিহ্যাব কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান সংগঠনটির প্রেসিডেন্ট। কস্ট ইফেক্টিভ বিল্ডিং কিভাবে করা যায়, একই সাথে অ্যাফোর্ডেবল, মানে প্রধানমন্ত্রী বারবার বলতেছেন যে মধ্যম আয়ের নিম্ন মানুষের জন্য অ্যাফোর্ডেবল প্রাইসে কিভাবে বিল্ডিং করা যায়, সেজন্য কস্ট ইফেক্টিভ বিল্ডিং চিন্তা করছি। একই সাথে পরিবেশ বান্ধব একটা আলোচিত বিষয় যে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বিল্ডিং, এবং সাথে সাথে একটা বিষয় আছে যে আর্থকোয়াক বা আমাদের ভূমিকম্প সহনশীল বিল্ডিং। এই 3টা বিষয়কে সামনে রেখে আমরা চিন্তা করছি টেকনিক্যাল সেশন হবে। পরিকল্পিত নগরায়ন ও সাধারণ মানুষের আবাসন নিশ্চিতে সরকারের পাশে থাকবে রিহ্যাব। আসলে মেম্বার বান্ধব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ মাজেদুল হকের সঙ্গে। ততক্ষণ সঙ্গেই থাকুন।